Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear Facebook friends and relatives. গার্মেন্টস শিল্প আমাদের বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে বিগত 30 বছর স্পেশালি। গার্মেন্টস শিল্পে আমাদের বর্তমান অবস্থান কি, বৈশ্বিক ইন্ডেক্সে আমাদের অবস্থান কি, আমরা এখানে কি করছি, বাংলাদেশে কি কাজগুলো হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ল্ডের নেম ব্র্যান্ড যেগুলো আছে, লিভাইস, পুমা, হুগো বস, টমি হিলফিগার, আমেরিকান ইগল, ইউএস পোলো, এই জাতীয় বেশ কিছু বলবো না, ওয়ার্ল্ডের নামি দামি যতগুলো ব্র্যান্ড আছে এর বেশিরভাগেরই কাজ আমাদের দেশে হয়। ওরা আমাদের দেশে আমাদের লেবার আছে, আমাদের দক্ষ সস্তা লেবার আছে, তারা আমাদেরকে তাদের সুইংগুলো করার অনুমতি দেয়, অর্ডারগুলো আমাদের দেয়। এই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার ক্ষেত্রে এখনও আমাদের কোন বিষয়গুলো এখনও আমাদের করার বাকি আছে। আমাদের দেশে কমপ্লায়েন্স ফ্যাক্টরি আছে প্রায় 150টার মতো। কমপ্লায়েন্স ফ্যাক্টরি হলো ওই সকল ফ্যাক্টরিগুলো যেখানে ভালো ফ্যাসিলিটি থাকে, ভালো পরিবেশে ফ্যাক্টরিটা তৈরি থাকে, আগুন নির্বাপনের ভালো ব্যবস্থাপনা থাকে, যে কোনো ধরনের সেফটি ইস্যুগুলোকে কঠোরভাবে দেখা হয়, যেখানকার যারা এমপ্লয়ি তারা দক্ষ, তারা ডিসিপ্লিনড, প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ কোনো ধরনের আর্থিক ইস্যুতে কোনো আন্দোলন নেই, এই জাতীয় অনেকগুলো বিষয়কে রেখেই কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো ডিক্লেয়ার করা হয়। তো আমাদের বাংলাদেশে আরও প্রায় 500-র মতো ফ্যাক্টরি তারা আপিল করে আছে, যারা আমরা ইন্টারন্যাশনালি যেন কমপ্লায়েন্স ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি পেতে পারি সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছাড়াও আরও একটা বড় বিষয়, আমাদের যে জায়গাটুকু গার্মেন্টস সেক্টরে আমাদেরকে যে জায়গাটুকুতে আমাদেরকে আরও কঠোর, আরও স্কিল্ড হয়ে আমাদেরকে অনুপ্রবেশ করতে হবে, যেই জায়গাটায় টার্কি, ইজিপ্ট, পাকিস্তান এই জাতীয় রাষ্ট্রগুলো কিন্তু এক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। আমাদের যে সকল ডিজাইনার্স আছে, আমাদের যে সকল মার্চেন্ডাইজার আছে, আমাদের যে সকল ডিজাইনার যারা আছে আমাদের ফ্যাক্টরিগুলোতে, আমাদের বাইং হাউসগুলোতে যে সকল ডিজাইনার্স আছে, তারা আন্তর্জাতিক মানে এখনও উন্নীত হতে পারেনি বড় একটা অংশ। কেন হতে পারেনি, এর পেছনে মূল কারণ হলো আমাদের যারাই বাংলাদেশের ডিজাইনার্স আছে এর মধ্যে থেকে অনেকেই হয়তো দেশের বাইরে থেকে পড়ালেখা করে এসছে, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে পড়ালেখা করে এসছে অথবা বিভিন্ন ট্রেনিংয়ে যাচ্ছে। কিন্তু একটা ব্যাপার হলো কি, পশ্চিমাদের কালচার আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা যাদের জন্য কাপড়গুলো বানাই, আমরা যাদের জন্য এই কাপড়, আমাদের যে সকল অঞ্চলের জন্য আমরা কাপড়গুলো বানাই, সেই অঞ্চলের মানুষের কালচার আমাদেরকে বুঝতে হবে, তাদের কালচার বুঝতে হবে, তাদের ওয়েদার বুঝতে হবে, তাদের ট্রেডিশনগুলো বুঝতে হবে। তাহলে আমাদের পক্ষে তাদের কালচার বুঝে, তাদের ট্রেডিশন বুঝে কাপড়ের ডিজাইন করা, কাপড়গুলোকে ম্যানুফ্যাকচার করা আমাদের জন্য অনেক সহজ হবে।
এই ক্ষেত্রে ভারতীয় ডিজাইনার্স যারা আছে অথবা টার্কির ডিজাইনার যারা আছে এরা অনেক বেশি অগ্রগামী। এরা পশ্চিমাদের টার্কি তো তারা নিজেরাই ইউরোপিয়ানদের অন্তর্ভুক্ত, অথবা ইউরোপিয়ানদের সাথে তাদের খুব তাদের সাথে উঠা বসা আছে ব্যাপক, যেহেতু তারা প্রায় একই ভূখণ্ডই বলা চলে। তো আমাদের যারা আছে, আমাদের দেশের স্টুডেন্ট যারা আছে, আমাদের ফ্যাশন ডিজাইনার্স যারা আছে, তারা যদি পশ্চিমা কালচারগুলোকে, আবার পশ্চিমাদের কালচার তাদের অঞ্চলভেদে আবার ডিফারেন্ট, তাদের প্রদেশ ভেদে আবার ডিফারেন্ট, তাদের অ্যানসেস্ট্রাল কালচার, তাদের ট্রাইবগুলো ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট কালচার আছে, ডিফারেন্ট ট্রেডিশন আছে। তো এই জন্য একজন ডিজাইনারকে অনেক কিছু মাথায় রাখতে হয়। একজন ফ্যাশন ডিজাইনার, একজন কাপড়ের ডিজাইনারকে অনেক কিছু মাথায় রাখতে হয়, তাকে অনেক কিছু জানতে হবে। যদি সেটা না জানে তাহলে সে ওদের সাথে কোঅপারেট করতে তাকে খুব কষ্ট করতে হবে, তাকে অনেক স্ট্রাগল করতে হবে। তারা যখন তাদের ডিজাইনগুলো নিয়ে আসবে আপনার কাছে, আপনি সেটা দেখে তাদেরকে, অথবা আপনি আপনার নিজ থেকে যদি কিছু করে দেখাতে হয়, তাহলে আপনাকে অবশ্যই তাদের কালচারগুলো জানতে হবে, তাদের ট্রেডিশনাল কালচারগুলো জানতে হবে। তো এই ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। বাংলাদেশে যারা আছে এই ক্ষেত্রে যদি আমরা আরও বেশি জানতে পারবো, আরও বেশি ওদের ট্রেডিশনকে বুঝতে পারবো, তাহলে আমাদের পক্ষে কাজ করা অনেক বেশি সহজ হবে। এবং আমি মনে করি যে আমরা আরও ভালো ভালো ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো কাজ করতে পারবো বাংলাদেশে। ওদের যে সকল ব্র্যান্ডগুলো আমাদের দেশে এখনও কাজ করছে না, অথবা এখনও তাদের সাথে কাজ হচ্ছে না, আমি মনে করি যে আমরা যদি সেই মানে উন্নতি হতে পারি, তারা আমাদের সাথে আরও বেশি বেশি করে কাজ করবে। আর আমাদের বাকি যে সকল ফ্যাক্টরিগুলো আছে, আমাদের লোকালয়ে আমাদের মানুষের জনবসতির মধ্যে যে সকল ফ্যাক্টরিগুলো, এগুলোকে যথাসাধ্য চেষ্টা করা উচিত যে এগুলো আস্তে আস্তে মেইন সিটির বাইরে নিয়ে যাওয়া। মেইন সিটির বাইরে নিয়ে যেতে পারলে এই ফ্যাক্টরিগুলোকে আস্তে আস্তে আরও বেশি কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে পরিণত করা যাবে, এবং এটা আমাদের জাতীয় অর্থনীতিতে আরও অনেক বেশি অবদান রাখতে পারবে বলে আমরা আশা রাখি। আমাদের দেশে মানুষের অর্থনীতির ব্যাপারে ধারণাটা এখনও অনেক অস্পষ্ট। আমাদের মানুষগণ, যারাই আমরা এই দেশে বসবাস করি, আমাদের যারা এই জাতির নেতা বলে নিজেদের দাবি করে, তারা আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে বহুভাবে। আর এই বোকা বানিয়ে রাখতে পারলে তারা আমাদের কাছ থেকে বেশি বেশি করে আমাদের সম্পদ লুটে নিতে পারে। তাই বোকা বানিয়ে রাখার মধ্যেই তাদের সফলতা আছে। এটা তাদের একটা লুক্রেটিভ বিজনেস। তারা যদি এদেশের লোককে বোকা বানিয়ে রাখতে পারে, যেমন ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, কীভাবে মানুষকে দমিয়ে রাখা যায়। আমাদের প্রাক্তন একজন অর্থনীতিবিদ ছিলেন, জনাব আবুল মালাল মুহিত। উনি কথায় কথায় বাংলাদেশের যে কোনো সাংবাদিকদের অথবা কেউ কোনো প্রশ্নকর্তা থাকলে তাদের একটা ধমক দিতেন, একটা ইংরেজি শব্দ ব্যবহার করে। সেটা কি? রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ। তিনি সিলেটের একটা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তো উনি এই দেশকে হেঁটে চলে ফিরে যেটা বুঝতে পারলেন, এই সমাজে এই দেশে মানুষকে দমিয়ে রাখার অন্যতম একটা উপায় হলো ইংরেজিতে কথা বলা। তো ইংরেজিতে দরিদ্র জনগোষ্ঠী যারা, তাদেরকে ইংরেজিতে কথা বললে আরও বেশি দমিয়ে রাখা যায়। এখন ধরুন আমাদের দেশে যারা সাংবাদিক, এরা বেশিরভাগই সাধারণ ফ্যামিলি থেকে আসা, অর্থনৈতিকভাবে এরা সাধারণ ফ্যামিলি থেকে আসা। তো এদেরকে যদি একটা ইংরেজি শব্দ বলে ধমক দিয়ে দেওয়া যায় এবং এতে যদি এরা চুপ হয়ে যায়, মাশাআল্লাহ, তাহলে তার কোনো সমস্যাই নেই। তাহলে দেশের যত চোর ডাকাত আছে তাদের জন্য সুবিধা করে দেয়া গেল। আপনি কোনো প্রশ্ন করলেই সে আপনাকে বলবে অ্যাবসলিউটলি রাবিশ।
এইভাবে সে দীর্ঘদিন মানুষকে দমিয়ে রেখেছে। তো এইটা তো হলো আপনি যখন প্রশ্ন করে বসবেন তখন আপনাকে ধমক দেওয়া। আদারওয়াইজ তারা মানুষকে বোকা করে রাখার জন্য বহু পদ্ধতি তাদের কাছে আছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাকে বোকা করে বানাবে, আপনাকে সাইকোলজিক্যালি উইক করে রাখার জন্য পলিটিক্যাল স্ট্যান্ডগুলো তারা নিবে, বহুভাবে আপনাকে উইক করে রাখবে। তো উইক করে রাখতে পারলে সুবিধা কি, রাষ্ট্রের যারা চোর ডাকাত আছে তারা বেশি বেশি করে লুটপাট করে খেতে পারবে। এখন এই ভীতু জাতির লোক অর্থনীতি কবে বুঝবে, কবে নিজেদের অধিকার নিয়ে, অর্থনৈতিক অধিকার নিয়ে দাঁড়াবে। আমাদের দেশের মানুষের কাছে অর্থনীতির ব্যাপারটা কি? আমাদের দেশের মানুষের কাছে অর্থনীতির ব্যাপারটা হলো এটা বাংলাদেশে তৈরি করা একটা সিস্টেম। তারা বিশ্বাস করে, বেশিরভাগ বাংলাদেশের লোকের বিশ্বাস করে যে অর্থনীতি যেটা বাংলাদেশে, এটা বাংলাদেশেই তৈরি, বাংলাদেশের মেড ইন বাংলাদেশ। সোজা কথা, তারা মনে করে বাংলাদেশের অর্থনীতিটা মেড ইন বাংলাদেশ, আর আমেরিকার অর্থনীতিটা মেড ইন আমেরিকা, আর ইউরোপের কোনো রাষ্ট্রের অর্থনীতি সেটা মেড ইন ইউরোপ। এটা অধিকাংশ লোকের বিশ্বাস। অর্থনীতির পৃথিবীর যেখানেই হোক মূল বিষয় খুব সংক্ষিপ্ত কয়েকটি বিষয়, মূল বিষয় কয়েকটি। প্রথমত, আপনার হাতে টাকা কিভাবে আসবে, সেটা কিভাবে আসতে পারে। আপনার কাছে যদি কোনো একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, এরকম একটা সম্পদ থাকে, যেমন আপনার কাছে এক পিস গোল্ড আছে, আপনি সেটা বিক্রি করে রিডিম করে আপনি টাকা পেতে পারেন। আপনি কোথাও কোনো জব করলেন, কোনো চাকরি করলেন, এর বিনিময়ে আপনি কিছু টাকা পেতে পারেন। আরেকটা হলো কি, আপনি আপনার কোনো রিলেটিভের কাছে কিছু টাকা চাইলেন, সে আপনাকে কিছু টাকা ফি সাবিলিল্লাহ আপনাকে অনুদান দিয়ে দিল। আর কি হতে পারে? এই বিশেষ 2-3টা জিনিস, ট্রেডিং এবং জব, এই 2টা জিনিসের মধ্যে দিয়েই মানুষ সাধারণত সবচেয়ে বেশি পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো করে থাকে। আমাদের দেশে অর্থনীতির উন্নতি এবং অবনতি মানুষ কোন জিনিসের ভিত্তিতে দেখে? একটা রাষ্ট্র রিজার্ভ বাড়ায়, একটা রাষ্ট্র রিজার্ভ বাড়ানোর সাথে একটা রাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের সম্পর্কগুলো কি কি? একটা রাষ্ট্রের যদি রিজার্ভ বাড়ে, সে রাষ্ট্র যদি তার খনিজ সম্পদ বিক্রি করে সে যদি অর্থ কামায়, রাষ্ট্রের কাছে যদি অর্থ আসে, রাষ্ট্র সেটা তার কোষাগারে রাখবে, সেটাই রিজার্ভ। আর যেহেতু এই ফরেন রিজার্ভগুলো বিদেশিদের সাথে ট্রেডিংয়ের মাধ্যমে হয়ে থাকে, আপনি আপনার রাষ্ট্রের খনিজ সম্পদটুকু বিদেশিদের কাছেই বিক্রি করেন, মানে অন্য কোনো দেশের লোকের কাছে বিক্রি করেন, তখন সেই ট্রেডিংটা হয় ইন্টারন্যাশনালি ডলারে, বেশিরভাগ রাষ্ট্রের ক্ষেত্রেই। তো সে এই জন্য রিজার্ভটা আপনার ডলারেই এসে জমা হয়। আপনি চাকরি করছেন, আপনার বেতন ধরুন 50,000 টাকা। এখন আপনার বেতন 50,000 টাকা হলে আপনার বাসা ভাড়া, আপনার ছেলে মেয়েদের স্কুল খরচ, আপনার ঘরের দৈনন্দিন যেসব খরচ, খাওয়া দাওয়া, এই জামা কাপড়, চিকিৎসা, এই ক্ষেত্রে আপনার যে খরচগুলো সেগুলো আপনি মেনটেন করছেন। এখন আগামী মাসে যদি আপনার বাসা ভাড়া বেড়ে যায়, আপনার অ্যাকোমোডেশন বিল বেড়ে যায়, আপনার কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন বিল বেড়ে যায়, আপনার ইউটিলিটি বিল বেড়ে যায়, ছেলে মেয়েদের স্কুলের খরচ বেড়ে যায়, আপনি 50,000 টাকা দিয়ে আর পারবেন না। তখন আপনি কি করবেন?
তখন আপনাকে আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করতে হবে। আপনাকে রাষ্ট্রীয় ব্যাংকগুলো তারা তো আপনাকে লোন দিলে সে লোনের সুদ থাকবে, সে আপনাকে 100 টাকা দিলে 110 টাকা আপনার কাছ থেকে নেবে। আগামী মাসে আপনি যখন আত্মীয় স্বজনের কাছে লোন পাবেন না, আপনি ব্যাংকের সুদ সমেত যে লোন সেটা আপনি গ্রহণ করলেন, নিলেন। নেওয়ার পর আগামী মাসে আপনি ব্যাংকের লোন হওয়ার পর আপনার তো ইনকাম বাড়েনি, আপনার তো বেতন বাড়েনি, কিন্তু খরচটা আপনার বেড়ে গেছে, খরচও বেড়ে গেছে। আপনি ব্যাংকের লোন নেওয়ার পর যে সুদ হচ্ছে সেটার কারণে আপনি বাড়তি একটা টাকা আপনার খরচের সাথে এসে যুক্ত হচ্ছে, একটা লায়াবিলিটি আপনার বাড়ছে, আপনার বোঝা বাড়ছে। আপনি তখন কি করবেন? আপনাকে তখন আরেকটা লোন নিতে হবে অন্য জায়গা থেকে। সেই লোনটা নিয়ে, যেই লোনটা আপনি সাম্প্রতিক নিয়েছেন সেই লোনটা আপনাকে পরিশোধ করতে হবে। এর মধ্যে আপনি কিছুদিন আন্দোলন করলে আপনার বেতন 5% মনে করুন 5% বাড়িয়ে দিল, কিন্তু আপনার খরচ বেড়ে এখন দাঁড়িয়ে গেছে প্রায় 70,000-এ। আপনার বেতন এখন হয়েছে 55,000, কিন্তু আপনার খরচ হয়ে গেছে মাসে 70,000। তাহলে যারা আপনার অ্যাকোমোডেশন বিল, আপনার বাসার ভাড়া, আপনার স্কুলের ভাড়া, আপনার ট্রান্সপোর্টেশনের ভাড়াগুলো বাড়িয়ে দিল, তাদেরকে এই বাড়ানোতে বাধ্য করলো কে? তাদেরকে বাধ্য করলো রাষ্ট্র। রাষ্ট্র যদি চায় তার রিজার্ভ সে আরও বাড়াবে, সে তেলের দাম বাড়িয়ে দিল, ইউটিলিটি বিল বাড়িয়ে দিল, এবং আপনার উপর আরও বেশি ট্যাক্স, আরও বেশি ভ্যাট ইম্পোজ করলো। এতে করে গভর্নমেন্টের রিজার্ভে আরও বেশি টাকা আসলো। আমরা অতি সাম্প্রতিক দেখেছি গভর্নমেন্টের রিজার্ভে যে সকল টাকাগুলো আসে এর 10% তারা বিভিন্ন প্রজেক্টের কথা, বড় বড় প্রজেক্টের কথা বলে তারা এই টাকাগুলো ব্যয় করে ফেলে, এবং ওভার বিলিং করে, ওভার ইনভয়েসিং করে রাষ্ট্রের এই কোষাগারের টাকাগুলো তারা লুটে পুটে খায়, মন মতো পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে পাঠিয়ে দেয়। তাহলে রাষ্ট্রকে ডাকাতি করার সুযোগ আপনি আর আমি কেন দিচ্ছি? বারবার কেন দিচ্ছি? রাষ্ট্রের অনুসরণ করে একইভাবে রাজনৈতিক দলে যারা থাকে তারাও সেম কাজটাই করে। তারাও বলে যে তারাও শিখছে কীভাবে রাষ্ট্র চালাতে হয়। তারা গিয়ে লোকালে মানুষের উপর চাঁদাবাজি করে, লোকাল পিপলের উপরে চাঁদাবাজি করে, মানুষের সবজির উপরে চাঁদাবাজি, মানুষের পণ্যের উপর চাঁদাবাজি, মানুষের লিজের উপর চাঁদাবাজি, কেউ একটা জমি করবে সেটার উপর চাঁদাবাজি করতে 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 মানুষকে নিষ্পেষিত করে ফেলে। যার ইনকাম 55,000 তার খরচ দাঁড়িয়ে যায় মাসে 85,000। এইভাবে করে যে লোকটার কিছু ডিপোজিট ছিল, কিছু জায়গা জমি ছিল, বউর কিছু স্বর্ণ ছিল, সে সব বিক্রি করে ফেলতে বাধ্য হয়, করে সে শূন্য হয়ে যায়, কমপ্লিটলি শূন্য হয়ে যায়। এই ব্যবস্থাপনায় আপনি অর্থনীতিতে কি প্রত্যাশা করেন? আমাদের দেশে অনেকে বলে ঈদের আগে অর্থনীতি ঠিক হয়ে যাবে, অনেকে বলে ঈদের পরে অর্থনীতি ঠিক হয়ে যাবে, শীতকাল আসলে অর্থনীতি ঠিক হয়ে যাবে। আরে ভাই, আপনি যে সিস্টেমের মধ্যে আছেন, আপনি যে লুটেরা ডাকাতদের হাতে আপনার দায়িত্ব দিয়ে দিয়েছেন, তারা তো প্রতি মুহূর্তে আপনাকে জোকের মতো আপনার রক্ত চুষে খাচ্ছে। আপনার কাছে সম্পদ কোত্থেকে থাকবে? তারা প্রতি মুহূর্তে আপনার বার্ডেন বাড়িয়ে দিচ্ছে তাদের রাষ্ট্রীয় রিজার্ভ বাড়ানোর জন্য। অথচ আল্লাহ তাআলা আমাদের কি অর্থনীতি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা অর্থনীতি বলতে কি বুঝিয়েছেন? অর্থনীতি বলতে আল্লাহ বুঝিয়েছেন মানুষের জীবন ধারণের জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন, বৃষ্টি দিয়ে মানুষের জন্য ফসলাদি উৎপাদন করছেন, গরু ছাগল বৃদ্ধি করছেন। এই সম্পদগুলোর সুষ্ঠু বন্টন করতে আল্লাহ বলেছেন। পক্ষান্তরে এখান থেকে মানুষকে জাকাত দিতে বলেছেন, 2.5% সম্পদের 2.5% জাকাত দিতে বলেছেন। প্রক্ষান্তরে রাষ্ট্রগুলো কি করছে? আপনার কাছ থেকে ট্যাক্স, ভ্যাট, লেভি, এক্সাইজ, কত নামে চাঁদাবাজি, এরপর ব্যাংকের সুদ, এত কিছু করছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে? মানুষ প্রতিদিন প্রতিনিয়ত শুধু দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে।
তো এই দেশের যদি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, মানুষের উপর থেকে ট্যাক্স ভ্যাট নেওয়া বন্ধ করুন, জাকাতের অনুশীলন করুন, জাকাত প্র্যাকটিস করুন। যাদেরই সম্পদ জাকাতের নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি আছে তারা সেই জাকাত মানুষকে দিয়ে দিন, রাষ্ট্রের মাধ্যমে হোক ব্যক্তিগতভাবে হোক, মানুষকে জাকাত দিয়ে দিন। রাষ্ট্রে অভাব থাকবে না, মানুষ সম্পদ শূন্য হবে না। এই জুলুমের অবসান হওয়া জরুরি, অতীব জরুরি। না হলে এই দেশে রক্তপাত, বিদ্রোহ বারবার ঘটবে। এই দেশে অনেক মানুষ অনেক কথা বলে, অনেক টেবিল টক করে, অনেক ধরনের কথাবার্তা বলে। এর দ্বারা কোনো সমাধান আসবে না। ওদের অনেক কথা শুনবেন, ওদের কথার মধ্যে আপনার জন্য কল্যাণকর কিছু নেই। আপনার জীবনে কোনো কিছু অ্যাড হতে পারে এরকম কিছু নেই। তারা শুধু প্ল্যান করছে কথা বলে আপনার কাছ থেকে কীভাবে কিছু নিয়ে চলে যাবে। তো আমাদের বুঝতে হবে যে ইসলামিক অর্থনীতিটা, আল্লাহ তাআলা যে অর্থনীতি শিখিয়েছে সেটাই আমাদের করতে হবে। সাদাকা দিতে হবে, জাকাত দিতে হবে, ওশর দিতে হবে, গরু ছাগলের উপর জাকাত দিতে হবে। দান করুন, সমাজের মানুষের সমস্যা দূর হয়ে যাবে। প্রক্ষান্তরে মানুষের দারিদ্রতাকে পুঁজি করে আপনি যখনই তার কাছ থেকে ট্যাক্স ভ্যাট এবং সুদ আদায় করবেন, সে তো দিনকে দিন সম্পদ শূন্য হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেটা অর্থনীতি শিখিয়েছেন আমরা সেদিকেই যেতে হবে, এছাড়া কোনো কল্যাণ নেই। অন্য কিছু আপনারা চেষ্টা করেছেন, আপনারা বিফল হয়ে গেছেন পৃথিবীর সব জায়গায়। ডক্টর ইউনূস উনি রিসেন্টলি ওই যে জার্মানি যিনি ডয়েচে ওয়েলে জব করতেন, জনাব মহিউদ্দিন, ওনার সাথে এক বছর আগে একটা জার্মানিতে ডক্টর ইউনূস সাহেবের সাথে ওনার একটা মিটিং হয়। ওখানে ডক্টর ইউনূস বলেছেন যে পৃথিবীর বয়স আর বেশি নেই, হয়তো 20-30 বছর। তো ওনারা তো বুঝতে পারছেন 2014 সালে পৃথিবীতে অর্থনৈতিক যে বিপর্যয় ঘটেছে, পৃথিবী ট্রিলিয়ন ইয়ার্স পিছিয়ে চলে গেছে। এটা যারা এখনও বুঝতে পারছে না, যারা এটা নিয়ে স্টাডি করে না, সে বুঝবে কোত্থেকে? ওরা তো মুখস্থ জিনিস নিয়ে চলাফেরা করে, ওর মনে হয় আবেগ দিয়ে চলে। প্রফেসর ডক্টর আবুল বারাকাত বাংলাদেশ অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। উনি যখন এটা বাংলাদেশে লিখছিলেন, প্রথম আলোতে উনি একটা কলাম লিখেছিলেন আজ থেকে 4-5 বছর আগে। লেখার পর ওনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো যেন সত্যটা মানুষ আর না জানে। বাংলাদেশের ডক্টর বিনিয়োগ বোর্ডের যিনি প্রধান ছিলেন মাহমুদুর রহমান, ওনার মাথা ফাটিয়ে ওনাকে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হলো। কেন? উনি স্বীকার করে নিয়েছিলেন যে বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদ অথবা পৃথিবীর যে অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান, সেটা শেষ হয়ে গেছে। এটা বলার পর ওনার মাথা ফাটিয়ে ওনাকে মালয়েশিয়া পাঠিয়ে দিল। কেন? মানুষ যদি এই সত্যটা জেনে যায় তাহলে মানুষের কাছ থেকে সুদ আদায় করে, ট্যাক্স আদায় করে, লুটপাট করে আর খাওয়া যাবে না। সেই কারণে ওনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তো এত কিছুর পরও আমাদের ডিজিটাল অর্থনীতি, স্মার্ট অর্থনীতি, এই সকল ধোঁকাবাজির কথাবার্তা দিয়ে বাংলাদেশে মানুষকে কি আপনি বোকার বানিয়ে রাখতে পেরেছেন? বাংলাদেশের মানুষ হয়তো থিওরিক্যালি বুঝেনি অর্থনীতির কী অবস্থা, কিন্তু তাদের পেটের যে অবস্থা সেটা দিয়ে বুঝে গেছে অর্থনীতির কী অবস্থা। তারা তো চুপ থাকেনি, তারা তো রাষ্ট্রযন্ত্রকে উল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে। সুতরাং আসুন, আর যতদিনই পৃথিবীর বয়স থাকুক আমরা আল্লাহ তাআলার দেয়া বিধানগুলোকে মেনে চলি। পৃথিবীর সময় আর বেশি নেই, এটা পৃথিবীর সকল ধর্মের, সকল মতের স্কলার যারা আছে সবাই স্বীকার করছে। আপনি জানেন না, সেটা আপনার বিষয়। আপনি অন্ধকারে থাকতে চান, আপনি আবেগ দিয়ে বাঁচতে চান, সেটা আপনার বিষয়। কিন্তু পৃথিবীর যাবতীয় স্কলার, পৃথিবীর সকল ধর্মের স্কলারদের সাথে আলোচনা করুন, পৃথিবীর সকল বিষয়ের স্কলারদের সাথে আলোচনা করুন, তারা একমত পোষণ করছে। আপনি জানেন না, আপনি বোঝেন না, আপনি স্বীকার করেন না, সেটা আপনার দুর্বলতা।
আল্লাহ আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন, সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।